অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শ্রোতাবিন্দুরা, আজকে আরও একটি নতুন ভয়ানক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম শোল মাছের ভয়ানক অভিশাপ। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। বর্ষার শেষ দিক, টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। উত্তর বাংলার ছোট্ট একটি গ্রাম কদমতলী। গ্রামের পাশেই বিশাল এক বিল, যার নাম কালোদহ বিল। দিনের বেলাতেও বিলটির দিকে কেউ সহজে যায় না। গ্রামের মানুষ বিশ্বাস করে এই বিলে এমন কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না। সন্ধ্যার পর গ্রামের সবাই দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ একটি পুরনো কথা সবাই জানে। কালো দেহের শোল মাছ কেউ ধরলে সে আর আগের মানুষ থাকে না। কিন্তু এসব কথা বিশ্বাস করতো না গ্রামের যুবক রাশেদ। মাছ ধরা ছিল তার নেশা। যত বড় মাছ তত বেশি আনন্দ। একদিন ভোরে রাশেদ তার বন্ধু জাহিদকে বলল, আজ কালোদহ বিলে যাব, শুনেছি ওখানে বিশাল শোল মাছ আছে। জাহিদ ভয় পেয়ে বলল, পাগল নাকি? আমার দাদা বলতো ওই বিলে যে শোল মাছ থাকে ওটা মাছ না, অন্য কিছু। রাশেদ হেসে উঠল, এসব কুসংস্কার। আজ একটা বড় শোল ধরে পুরো গ্রামকে দেখাবো। সূর্য ওঠার আগেই রাশেদ একাই নৌকা নিয়ে রওনা দিল। বিলের মাঝখানে পৌঁছাতেই চারপাশ অদ্ভুত নীরব হয়ে গেল। না কোনো পাখির ডাক, না বাতাসের শব্দ, শুধু পানির ওপর ছোট্ট ছোট্ট ঢেউ। হঠাৎ ধপ, নৌকার পাশে যেন বিশাল কিছু একটা পানির নিচে লাফ দিল। রাশেদ টর্চ চালালো, কিন্তু কিছুই দেখা গেল না। সে ছিপ ফেলল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ছিপ এত জোরে টান খেল যে নৌকা পর্যন্ত কেঁপে উঠল। এত বড় মাছ! রাশেদ প্রাণপণে টানতে লাগলো। 5 মিনিটের লড়াইয়ের পর অবশেষে পানির উপরে ভেসে উঠল এক বিশাল শোল মাছ, কমপক্ষে 5 ফুট লম্বা। কিন্তু মাছটির চোখ স্বাভাবিক ছিল না। দুটি চোখ যেন মানুষের চোখের মতো লাল হয়ে রাশেদের দিকেই তাকিয়ে আছে। রাশেদের বুক কেঁপে উঠল। হঠাৎ মাছটি মানুষের মতো কর্কশ গলায় ফিসফিস করে বলল, আমাকে নিয়ে গেলে তোর ঘরে মৃত্যু যাবে। রাশেদ ভয় পেলেও নিজেকে সামলে নিল। কে কথা বলছে? চারপাশে কেউ নেই। সে ভাবল হয়তো ভয় থেকে ভুল শুনেছে। মাছটি দড়ি দিয়ে বেঁধে নৌকায় তুলে নিল। ঠিক তখনই বিলের মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক কালো ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত লাল চোখ। রাশেদ তাকাতেই ছায়াটি পানির নিচে নিমিয়ে গেল। সে আর এক মুহূর্তেও দেরি করল না। প্রাণপণে বৈঠা চালিয়ে তীরের দিকে ফিরতে লাগলো। কিন্তু সে বুঝতে পারেনি নৌকার পেছনে পানির নিচ দিয়ে ঠিক একই গতিতে কেউ একজন তাকে অনুসরণ করছে। রাশেদ প্রাণপণে বৈঠা চালিয়ে তীরের দিকে ফিরেছিল, কিন্তু যতই সে সামনে এগুচ্ছে ততই মনে হচ্ছে নৌকার পেছনে কেউ পানির নিচে সমান গতিতে এগিয়ে আসছে। হঠাৎ ছপ 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 করে শব্দ হলো। নৌকার ঠিক যেন বিশাল কিছু একটা ঘুরতে লাগলো। রাশেদ সাহস করে নিচে তাকালো। স্বচ্ছ পানির নিচে সে দেখল একটি মানুষের কঙ্কাল, কিন্তু কঙ্কালটি স্থির ছিল না। ধীরে ধীরে সেটি মাথা তুলে রাশেদের দিকে তাকালো। তারপর মুহূর্তের মধ্যেই আবার গভীর পানির অন্ধকারে মিলিয়ে গেল। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে আর পেছনে তাকালো না। অবশেষে তীরে পৌঁছে হাঁপাতে হাঁপাতে নৌকা থেকে নামলো। গ্রামের কয়েকজন লোক ছুটে এলো। কিরে, সত্যি শোল মাছ ধরেছিস? রাশেদ গর্ব করে দড়ি খুলে মাছটি দেখাতেই সবাই স্তব্ধ। বৃদ্ধ কুদ্দুস চাচা কাপা গলায় বললেন, এই মাছটা? এটা তো সেই অভিশপ্ত শোল। রাশেদ হেসে বলল, মাছ আবার অভিশপ্ত হয় নাকি? কুদ্দুস চাচা আর কিছু না বলে ধীরে ধীরে পিছিয়ে গেলেন। তার চোখে স্পষ্ট ভয়। সেদিন সন্ধ্যায় রাশেদের মা মাছটি রান্না করতে গেল, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যেই ছুরি দিয়ে মাছ কাটতে গেলেন, ছুরিটি মাঝখান থেকে ভেঙে গেল। আরেকটি ছুরি আনা হলো, সেটাও ভেঙে গেল। তৃতীয়বার গ্রামের কামারের বানানো ধারালো দা দিয়ে কোপ দিতেই টাং,
এমন শব্দ হলো যেন লোহার ওপর আঘাত করা হয়েছে। মাছটির গায়ে একটুও দাগ পড়ল না। মা ভয়ে বললেন, রাশেদ, এই মাছ ঘরে রাখা ঠিক হবে না। কিন্তু রাশেদ কারো কথা শুনল না। সে বলল, আগামীকাল বাজারে বিক্রি করব। এত বড় মাছ, অনেক টাকা পাবো। রাতে মাছটিকে উঠানে এক কোণে বাঁশের ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হলো। মধ্যরাতে গ্রামের সব আলো নিভে গেছে। হঠাৎ বাইরে শব্দ, উঠান থেকে ভারী কিছু লাফানোর শব্দ। রাশেদের ঘুম ভেঙে গেল। সে জানালা দিয়ে তাকাতেই বুকের রক্ত জমে গেল। ঝুড়িটি উল্টো পড়ে আছে, আর সেই বিশাল শোল মাছটি মাটির ওপর জীবন্ত অবস্থায় লাফাচ্ছে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর দৃশ্য ছিল অন্যটি। মাছটির পেছনে দাঁড়িয়ে আছে এক ভেজা কালো মানুষ। তার শরীর থেকে টপ টপ করে পানি ঝরছে। মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত লাল চোখ। লোকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাশেদের জানালার দিকে তাকালো। তারপর কর্কশ গলায় বলল, মাছ ফিরিয়ে দে, না হলে একে একে সবাই মরবে। রাশেদ চিৎকার করে উঠতেই পুরো বাড়ির লোকজন দৌড়ে বেরিয়ে এলো। কিন্তু বাইরে এসে তারা যা দেখলো, উঠানে শুধু মাছটা পড়ে আছে। কালো মানুষটি কোনো চিহ্ন নেই। সবাই ভাবলো রাশেদ হয়তো দুঃস্বপ্ন দেখছে। কিন্তু ভোরবেলা আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাশেদের ছোট বোন সুমি কাঁদতে কাঁদতে বলল, ভাই, রাতে একটা ভেজা কাকু আমার কানের কাছে এসে বলছে আজ একজন যাবে। কথাটা শেষ হতেই বাড়ির পেছন থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক চিৎকার, বাঁচাও, বাঁচাও। রাশেদ দৌড়ে পেছনের দিকে ছুটল, আর সেখানে গিয়ে দেখলো, তা দেখে তা পা যেন মাটিতে গেঁথে গেল। রাশেদ দৌড়ে বাড়ির পেছনে পৌঁছাতেই তার বুক কেঁপে উঠল। বাঁশঝাড়ের পাশে গ্রামের রাখাল রহিম চাচা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার পুরো শরীর কাদায় ভেজা। তার গলার চারপাশে যেন কোনো বিশাল মাছের লেজ পেঁচিয়ে ধরেছিল। এমন গভীর দাগ, লোকজন তাকে তুলে ঘরে নিয়ে এলো। কিছুক্ষণ পর রহিম চাচার জ্ঞান ফিরল, কিন্তু তার চোখে ছিল আতঙ্ক। কাঁপতে কাঁপতে তিনি বললেন, ওটা মানুষ না, ওটা পানির অভিশাপ। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রহিম চাচা বলতে শুরু করলেন, ফজরের আজানের আগে আমি গরু আনতে বের হয়েছিলাম। হঠাৎ দেখি বিলের দিকে থেকে এক ভেজা লোক হাঁটছে। তার হাতে ওই শোল মাছটা। আমি ডাক দিতেই সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। মুখ ছিল না, শুধু লাল দুটো চোখ। তারপর বলল, মাছ ফিরিয়ে দাও। এই কথা বলেই রহিম চাচা জ্ঞান হারালেন। গ্রামের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। কুদ্দুস চাচা এবার সবাইকে ডেকে বললেন, আজ আর কিছু লুকিয়ে লাভ নেই, তোমাদের সত্যিটা জানা দরকার। সবাই তার চারপাশে জড়ো হলো। কুদ্দুস চাচা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, প্রায় 50 বছর আগে এই কালোদহ বিলে থাকতেন এক জেলে। নাম ছিল মজিদ মাঝি। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে দক্ষ মাছ শিকারী। এক বর্ষার রাতে তিনি এই রকম একটি বিশাল শোল মাছ ধরেছিলেন। সেদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলেছিলেন, ওটা ছাড়ো, ওটা বিলের রক্ষক। কিন্তু মজিদ মাঝি হাসতে হাসতে মাছটা বাড়ি নিয়ে আসেন। পরদিন ভোরে দেখা যায় মসজিদের পুরো পরিবার রহস্যজনকভাবে মারা গেছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। কুদ্দুস চাচা আবার বললেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু প্রত্যেকের মুখ থেকে পানি বের হচ্ছিল, যেন তারা পানিতে ডুবে মারা গেছে। এই কথা শুনে রাশেদের মুখ শুকিয়ে গেল। সে ধীরে ধীরে ঘরের দিকে তাকালো, যেখানে সেই শোল মাছটাকে রাখা হয়েছিল, কিন্তু মাছটি নেই। ঝুড়ি সরিয়ে সবাই খুঁজতে লাগলো। ঘরের ভেতর নেই, উঠানে নেই, কোথাও নেই। ঠিক তখনই বাড়ির পেছনের পুকুর থেকে ভেসে এলো ছপ 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 শব্দ। সবাই একসঙ্গে তাকালো। পুকুরের মাঝখানে পানি ঘুরপাক খাচ্ছে। ধীরে ধীরে পানির ওপর ভেসে উঠল সেই শোল মাছ। কিন্তু এবার সে একা নয়, তার চারপাশে আরও কয়েকটি মানুষের মাথা পানির ওপর ভাসছে। মাছগুলো শুধু তাকিয়ে আছে, কোনো শরীর নেই, কোনো শব্দ নেই। হঠাৎ সব মাথা একসঙ্গে রাশেদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আজ রাত, শেষ রাত। কিছুক্ষণ পরে সব কিছু পানির নিচে অদৃশ্য হয়ে গেল। সেদিন সন্ধ্যা নামতেই পুরো গ্রাম অদ্ভুত ঘটনা শুরু হলো। সব পুকুর একসঙ্গে চিৎকার করতে লাগলো,
মসজিদের মাইকের শব্দ হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আর ঠিক রাত 12টায় রাশেদের ঘরের দরজায় 3বার ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ হলো, ঠক ঠক ঠক। বাইরে থেকে একটি ভারী কণ্ঠ ভেসে এলো, দরজা খোল, আমি আমার মাছ নিতে এসেছি। রাশেদের বাবা সাহস করে দরজার কাছে এগিয়ে এলেন, আর দরজার নিচের ফাঁক দিয়ে যা দেখলো তা দেখে তার মুখে থেকে কোনো শব্দই বের হলো না। রাশেদের বাবা কাঁপতে কাঁপতে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালেন। বাইরে কোনো মানুষের পা নেই, বরং দরজার সামনে পড়ে আছে এক বিশাল কালো শোল মাছের লেজ। লেজটি ধীরে ধীরে নড়ছে, আর চারপাশে ছড়িয়ে পড়ছে কাদামাটির গন্ধ। হঠাৎ ধাপ, দরজায় প্রচণ্ড জোরে আঘাত পড়ল। পুরো ঘর কেঁপে উঠল। রাশেদের মা কুরআন শরীফ হাতে নিয়ে দোয়া পড়তে লাগলেন। ছোট্ট বোন সুমি মায়ের আঁচল শক্ত করে ধরে কাঁদছে। বাইরে থেকে আবার সেই কর্কশ কণ্ঠ শোনা গেল, শেষবার বলছি, মাছ ফিরিয়ে দাও। রাশেদ সাহস করে জানালার একটি ছোট্ট ফাঁক দিয়ে বাইরে তাকালো। দেখে তার শরীর জমে গেল। উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ভেজা কালো মানুষটি। তার শরীর থেকে অনবরত পানি ঝরছে, কিন্তু এবার তার হাতে ছিল একটি পুরনো মাছ ধরার জাল। জালের ভেতর মানুষের হাত, পা আর হাতের মতো কিছু ঝুলে আছে। সে ধীরে ধীরে জালটি মাটিতে ফেলল, তারপর মাথা উঁচু করে আকাশের দিকে তাকাতেই চারপাশের বাতাস হিম হয়ে গেল। ঠিক তখনই গ্রামের মসজিদের মুয়াজ্জিম হাফেজ করিম সাহেব কয়েকজন গ্রামবাসীকে নিয়ে রাশেদের বাড়িতে পৌঁছলেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে কোরআন আয়াত তেলাওয়াত শুরু করলেন। আয়াতের শব্দ শোনা মাত্রই কালো মানুষটি প্রচণ্ড চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। মুহূর্তের মধ্যেই সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সবার মনে হলো অভিশাপ বুঝি শেষ, কিন্তু করিম সাহেব ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, এটা শেষ হয়নি, এটা শুধু সতর্ক করে গেছে। রাশেদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে এখন কি হবে? করিম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই বিলের সঙ্গে বহু পুরানো এক অভিশাপ জড়িয়ে আছে। শুধু মাছ ফিরিয়ে দিলেই হবে না, যে অন্যায় থেকে এই অভিশাপ শুরু হয়েছে তার শেষও করতে হবে। কুদ্দুস চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি সেই কাহিনী, কিন্তু এত বছর কাউকে বলিনি। সবাই তার দিকে তাকালেন। তিনি বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 100 বছর আগে এই কালোদহ বিলে একজন দরিদ্র জেলে থাকতেন, সালামউদ্দিন। এক রাতে তিনি এক অদ্ভুত বড় শোল মাছ ধরেন, কিন্তু জমিদারের লোকেরা সেই মাছ ছিনিয়ে নিয়ে আসে। সালাম মাছটি ছাড়তে রাজি হননি। তখন তাকে বিলের মাঝখানে নিয়ে নির্মমভাবে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। মৃত্যুর আগে সালাম বলেছিলেন, যে লোভ করে এই মাছ নেবে সে তার সবচেয়ে প্রিয় মানুষকে হারাবে। তারপর থেকেই এই বিলে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। সে বুঝতে পারলো এই অভিশাপ শুধু একটি মাছের নয়, মানুষের লোভেরও। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে সুমি চিৎকার করে উঠল। সবাই ছুটে গিয়ে দেখলো মেঝেতে ভেজা কাদার ওপর স্পষ্ট একটি পায়ের ছাপ। একটি, দুটি, তিনটি। সাপগুলো যেন ঘরের ভেতর ঢুকেছে, কিন্তু বের হওয়ার কোনো চিহ্ন নেই। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। চারদিকে অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, আমাকে বাঁচাও। রাশেদ চমকে উঠল। এটা সুমির কণ্ঠ, কিন্তু সুমি তো ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, আর অন্ধকারের মধ্যে আরেকটি সুমি দাঁড়িয়ে আছে। ভেজা কাপড়, ফ্যাকাশে মুখ, আর চোখ দুটো টপ টপ করে পানি ঝরছে। সে ধীরে ধীরে হাসতে শুরু করলো। ঘরের ভেতর সবাই যেন পাথর হয়ে গেল। একদিকে আসল সুমি মায়ের আঁচল আঁকড়ে ধরে আছে, অন্যদিকে অন্ধকারে কোণে দাঁড়িয়ে থাকা আরেকটি সুমি ধীরে ধীরে মাথা কাত করে অদ্ভুতভাবে হাসছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, চোখের কোণে বয়ে টপ টপ করে পানি ঝরছে। রাশেদ কাঁপা গলায় বলল, তুই কে? মেয়েটি উত্তর দিল না, শুধু ফিস ফিস করে বলল, আমি তো সুমি, তাহলে ও কে? কথাটি শেষ হতেই ঘরের ভেতর হিমেল বাতাস বয়ে এলো। হাফেজ করিম সাহেব দ্রুত সবাইকে পেছনে সরে যেতে বললেন। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করতেই ভেজা সুমিটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল।
তার শরীর কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে তার মুখ বিকৃত হয়ে গেল। সুমির মুখের জায়গায় দেখা গেল সেই মুখহীন কালো মানুষটির অবয়ব। তারপর ঝাপ করে কি যে হয়ে গেল, সে যেন পানির ঢেউয়ের মতো মেঝেতে গেল অদৃশ্য হয়ে। কিন্তু যাওয়ার আগে মেঝেতে রেখে গেল একটি পুরনো পিতলের লকেট। করিম সাহেব লকেটটি হাতে তুলে নিলেন। লকেটটি খুলতেই ভেতরে একটি বিবর্ণ ছবি দেখা গেল। ছবিতে এক জেলে, তার স্ত্রী এবং একটি ছোট্ট ছেলে। ছবির পেছনে কাপা হাতে লেখা সালামউদ্দিন ও তার পরিবার। কুদ্দুস চাচার চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, এই লকেটের কথা আমার দাদার মুখে শুনেছিলাম। সালামউদ্দিন মারা যাওয়ার পর এটা আর কেউ খুঁজে পায়নি। করিম সাহেব গভীর স্বরে বললেন, এই লকেটের হয়তো অভিশাপ ভাঙার প্রথম চাবি। হঠাৎ বাইরে থেকে গ্রামের লোকজন দৌড়ে এসে চিৎকার করতে লাগলো, বাঁচান, বিলে কিছু একটা হচ্ছে। সবাই টর্চ নিয়ে কালোদহ বিলের দিকে ছুটল। সেখানে গিয়ে তারা যা দেখলো তা আগে কখনো দেখেনি। পুরো বিলের পানি ধীরে ধীরে ঘূর্ণির মতো ঘুরছে। মাঝখানে বিশাল এক কালো গর্ত তৈরি হয়েছে। গর্তের ভেতর থেকে একের পর এক শোল মাছ উপরে উঠে আসছে। কিন্তু সেগুলো সাধারণ মাছ নয়। প্রতিটি মাছের চোখ মানুষের মতো, আর প্রতিটি মাছের মুখ যেন চাপা কান্না। হঠাৎ সব মাছ একসঙ্গে পানির ওপর উঠে স্থির হয়ে গেল। তারপর একসঙ্গে মুখ খুলে একই কথা বলতে লাগলো, ওকে ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও। রাশেদ বিস্ময়ে বললে, তাকে ফিরিয়ে দাও। ঠিক তখনই বিলের মাঝখান থেকে ধীরে ধীরে পানি উপরে ভেসে উঠল একটি পুরানো কাঠের নৌকা। নৌকাটিতে বসে আছে এক বৃদ্ধ জেলে, তার হাতে একটি ছেঁড়া জাল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার বুকের মাঝখানে একটি বিশাল বর্ষাবিদ্ধ। তবুও সে জীবিত মতো ধীরে ধীরে মাথা তুলে রাশেদের দিকে তাকালো। তার ঠোঁট নড়ল। খুব ধীরে গলায় সে বলল, আমি সালামউদ্দিন, আমাকে বিচার দাও। বৃদ্ধের কথা শেষ হতেই লোকটি নিজে থেকেই তীরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আর নৌকার ঠিক পেছনে অসংখ্য ভেজা মুখহীন ছায়া পানির ওপর হাঁটতে শুরু করলো। রাশেদ বুঝতে পারল, এটি শুধু একটি অভিশপ্ত মাছের গল্প নয়, এটি এক শতাব্দী ধরে অন্যায়ের বিচার চেয়ে ঘুরে অশান্ত আত্মাদের গল্প। রাত তখন ঠিক 1টা। আকাশে চাঁদ নেই, চারদিকে শুধু কালো মেঘ। কালো দহ বিলের পানি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল। কিন্তু সেই নীরবতার মাঝেই ধীরে ধীরে তীরের কাছে ভিড়ল সালামউদ্দিনের পুরনো নৌকাটি। নৌকা থেকে কোনো শব্দ নেই, শুধু ভেজা কাঠের কর্মর আওয়াজ। রাশেদ সাহস করে এক পা সামনে বাড়াতেই হাফেজ করিম সাহেব তার হাতে চেপে ধরলেন, সাবধান, ওরা মানুষ নয়। ঠিক তখনই নৌকার ভেতর থেকে সালামউদ্দিন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার বুকে এখনো মরচে ধরা বর্ষা গেঁথে আছে, মুখে গভীর কষ্টের ছাপ। কিন্তু তার চোখে রাগ নয়, শুধু অশেষ বেদনা। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আমি এই বিলের অভিশাপ নই, আমি অন্যায়ের সাক্ষী। সবাই নিঃশব্দে শুনছিল। সালামউদ্দিন বলতে শুরু করলেন, জমিদারের লোকেরা আমাকে হত্যা করেছিল, শুধু একটি মাছের জন্য নয়। তারা এই বিলের তলায় লুকিয়ে রাখা সোনার সিন্দুকের খবর জানতে চেয়েছিল। আমি জানতাম কোথায় সেটি আছে, কিন্তু আমি বলিনি। তারা আমাকে বর্ষা মেরে পানিতে ফেলে দেয়। আমার স্ত্রী আর ছেলেকেও আর কেউ কোনোদিন খুঁজে পায়নি। কুদ্দুস চাচা অবাক হয়ে বললেন, তাহলে এতদিন আমরা যে শোল মাছের অভিশাপের কথা শুনেছি? সালামউদ্দিন মাথা নাড়ালো। অভিশাপ মাছের নয়, মানুষের লোভের। শোল মাছগুলো শুধু আমার আত্মার পাহারাদার। ঠিক তখনই বিলের পানি হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। এক বিশাল ঘূর্ণি তৈরি হলো। ঘূর্ণির ভেতর থেকে ধীরে ধীরে উপরে উঠতে মুখহীন কালো মানুষটি। কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বড়, প্রায় 10 ফুট। পুরো শরীর কাদায় ঢাকা, দুটি চোখ লাল আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, চুপ করো সালাম, সত্য কেউ জানবে না। তার গর্জনের আশপাশে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। হাফেজ করিম সাহেব উচ্চস্বরে কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। গ্রামের লোকেরাও একসঙ্গে দোয়া পড়তে লাগলো। মুহূর্তের মধ্যেই কালো মানুষটি কষ্টে ছটফট করতে লাগলো, কিন্তু সে হার মানল না। সে হাত তুলে বিলের পানি আকাশে ছুঁড়ে মারল। সেই পানি মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় পরিণত হয়ে পুরো গ্রাম ঢেকে ফেলল।
চারদিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষের চিৎকার। হঠাৎ সুমি চিৎকার করে উঠল, ভাইয়া, মা কোথায়? রাশেদ চারদিকে তাকিয়ে দেখল তার মা নেই। এক মুহূর্ত আগেও যিনি তার পাশেই ছিলেন তিনি যেন বাতাসে মিলিয়ে গেছেন। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে ভেসে এলো তার মায়ের কণ্ঠ, রাশেদ, আমাকে বাঁচাও। কণ্ঠস্বরটি বিলের মাঝখান থেকে আসছে। রাশেদ আর কিছু না ভেবে পানির দিকে দৌড় দিল। করিম সাহেব চিৎকার করে বললেন, না, ওটা ফাঁদ। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাশেদ পানিতে ঝাঁপ দেওয়া পানির নিচে নামতেই দেখল কালো বিলের তলায় ডুবে আছে একটি বিশাল ভাঙ্গাচোরা প্রাসাদ। আর সেই প্রাসাদের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে যাচ্ছে। দরজার ভেতর থেকে শত শত লাল চোখ একসঙ্গে তার দিকে এগিয়ে আসছে। রাশেদ পানির নিচে ডুবে যেতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, তার শ্বাস বন্ধ হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যেন তাকে অদৃশ্য শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছে। চারপাশে ঘন অন্ধকার, শুধু সামনের সেই ভাঙ্গাচোরা প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। রাশেদ সাহস করে ভেতরে ঢুকলো। দেয়াল জুড়ে শ্যাওলা, চারদিকে ছড়িয়ে আছে ভাঙা মাটির কলস, মরিচা ধরা অস্ত্র আর মানুষের কঙ্কাল। হঠাৎ ক্ষীণ একটি কান্নার শব্দ। রাশেদ শব্দ অনুসরণ করে একটি কক্ষে ঢুকতেই থমকে দাঁড়ালো। সেখানে সারিবদ্ধভাবে বসে আছে অনেকগুলো শিশু, সবাই ভেজা কাপড় পরে আছে, তাদের চোখ বন্ধ। রাশেদ ধীরে ধীরে বলল, তোমরা কারা? একটি ছোট্ট ছেলে মাথা তুলল, তার চোখ দুটো পুরো সাদা। সে ফিসফিস করে বলল, আমরা যারা কালোদহে হারিয়ে গেছি, কেউ আর বাড়ি ফিরতে পারেনি। রাশেদের বুক মোচড় দিয়ে উঠল। ছেলেটি আবার বলল, আমাদের আত্মা মুক্তি পায়নি, কারণ সত্যি লুকিয়ে আছে এই প্রাসাদের গভীরে। ঠিক তখনই পুরো প্রাসাদ কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ। শিশুরা একসঙ্গে আতঙ্কিত হয়ে বলল, সে চলে এসেছে। রাশেদ কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার করিডোর থেকে বেরিয়ে এলো সেই মুখহীন কালো মানুষটি। কিন্তু এবার তার হাতে বিশাল লোহার শিকল। শিকলের সঙ্গে বাঁধা রয়েছে অসংখ্য আত্মা। তারা মুক্ত হওয়ার জন্য ছটপট করছে। কালো মানুষটি গর্জে উঠল, যে সত্য খুঁজতে আসে সে আর ফিরে যায় না। সে শিকল ঘুরিয়ে রাশেদের দিকে ছুঁড়ে মারল। রাশেদ শেষ মুহূর্তে সরে গেল। শিকল দেয়ালের আঘাত করতেই পুরো দেয়াল ভেঙে পড়ল। দেয়ালের পেছনে একটি গোপন কক্ষ দেখা গেল। সেখানে একটি পাথরের বেদির উপর রাখা আছে একটি পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকের চারপাশে খোদাই করা অদ্ভুত চিহ্ন, আর তার ওপর রাখা সালামউদ্দিনের সেই পুরনো মাছ ধরার জাল। ঠিক তখনই সালামউদ্দিন কণ্ঠ ভেসে এলো, সিন্দুক খুলিস না, আগে সত্য জেনে নে। কিন্তু কালো মানুষটি প্রচণ্ড রেগে চিৎকার করলো, ওটা খুললেই সব শেষ। রাশেদ বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। হঠাৎ তার হাতে থাকা পিতলের লকেটটি নিজে থেকেই জ্বলতে শুরু করলো। লকেটটি থেকে একটি আলোর রেখা সরিয়ে সিন্দুকের দিকে গেল। তারপর ক্লিক, সিন্দুকের নিচে থেকেই একটু ফাঁক হয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো কাপড়ে মোড়ানো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যে এই লেখা পড়বে সেই জানবে আসল খুনি কে। ঠিক তখনই প্রাসাদের ছাদ ফেটে পানি ঢুকতে শুরু করলো। চারপাশের আত্মারা একসঙ্গে চিৎকার করে উঠল, আর কালো মানুষটি রাশেদের দিকে ঝাঁপিয়ে পড়ল। প্রাসাদের ছাদ ভেঙে ঝর্ণার মতো পানি ঢুকছে। চারদিকে তীব্র স্রোত। রাশেদ এক হাতে পিতলের লকেট, অন্য হাতে ডায়েরিটি শক্ত করে ধরে আছে। ঠিক তখনই মুখহীন কালো মানুষটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তার লম্বা কালো হাত রাশেদের গলা চেপে ধরল। রাশেদ মনে হলো এরা আর ওই শেষ। হঠাৎ রাশেদের হাতে থাকা পিতলের লকেটটি তীব্র আলো ছড়িয়ে উঠল। সেই আলো কালো কালো মানুষটির শরীরে পড়তেই সে যন্ত্রণায় চিৎকার করতে পড়ল। প্রথমবারের মতো তার শরীর উপর থেকে কালো তারা ঝরে পড়ল। ধীরে ধীরে তার আসল মুখ দেখা গেল। সবাই অবাক, সে কোনো দানব নয়, সে একজন মানুষ, বয়স্ক নিষ্ঠুর চেহারার এক ব্যক্তি। সালামউদ্দিন কষ্টভরা কণ্ঠে বললেন, ওকে চিনতে পারছিস রাশেদ? রাশেদ মাথা নাড়ল। সালাম সাহেব।
এ হলো জমিদারের নায়েব গফুর মণ্ডল। প্রাসাদের ভেতর হঠাৎ যেন সময় কেঁপে গেল। চারপাশে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। মনে হচ্ছিল 100 বছরের পুরনো ঘটনাগুলো আবার চোখের সামনে ঘটছে। দেখা গেল গফুর মণ্ডল কয়েকজন সশস্ত্র লোক নিয়ে সালামউদ্দিনকে ঘিরে রেখেছে। সে চিৎকার করছে, সোনার সিন্দুক কোথায়? সালামউদ্দিন বললেন, ওটা গ্রামের মানুষের সম্পদ, তোদের হাতে দেব না। রাগে গফুর মণ্ডল নিজের বর্শা দিয়ে সালামের বুকে আঘাত করলো, তারপর তাকে বিলে ফেলে দিল। কিন্তু এখানেই শেষ নয়। রাশেদ আরও বলল, গফুর সালামের স্ত্রী ও ছোট ছেলেকেও বন্দি করে এই পানির প্রাসাদে আটকে রেখেছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। তাদের আত্মাও কখনো মুক্তি পায়নি। দৃশ্য শেষ হতেই গফুর মণ্ডল বিকট হাসিতে ফেটে পড়ল। হ্যাঁ, আমিই করেছি। তার চোখ আবার লাল হয়ে উঠল। আর এত বছর ধরে আমি এই বিলের শক্তি ব্যবহার করে সবাইকে মেরেছি, যাতে সত্য জানতে না পারে। হঠাৎ পুরো প্রাসাদ কেঁপে উঠল। ডায়েরির পাতা নিজে থেকেই খুলে গেল। শেষ পাতায় লেখা ছিল, যেদিন আমার রক্তের কোনো বংশধর সত্যকে মানুষের সামনে প্রকাশ করবে, সেদিন এই অভিশাপ ভেঙে যাবে। রাশেদ হতবাক। সে সালামের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার সঙ্গে এই সম্পর্ক কি? সালামউদ্দিনের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, রাশেদ, তুই আমার রক্তের বংশধর। কথাটা শুনে রাশেদের মাথা যেন ঘুরে উঠল। তার পরিবার, গ্রামের ইতিহাস আর এই অভিশাপ সব কিছু এক অদৃশ্য সুতায় বাঁধা। ঠিক তখনই গফুর মণ্ডল প্রচণ্ড গর্জে উঠল। সে 2 হাত তুলে পুরো প্রাসাদ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো। চারদিকে বিশাল বিশাল পাথর ভেঙে পড়তে শুরু করলো। সালামউদ্দিন চিৎকার করে বললেন, রাশেদ, ডায়েরির নিচে উপরে ওঠো। সত্য মানুষকে জানতেই হবে, নইলে এই বিল আরও 100 বছর রক্ত চাইবে। রাশেদ ডায়েরির বুকে চেপে ধরল। তারপর স্রোতের বিপরীতে সাঁতার কেটে উপরে ওঠার শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি বিশাল শোল মাছ তার পথ আটকে ধরল। তার চোখে আগুনের মতো লাল আভা, আর তার চোখ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মানুষের কণ্ঠ। শেষ পরীক্ষা এখনো বাকি। রাশেদের সামনে বিশাল কালো শোল মাছটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশে শুধু গভীর অন্ধকার আর পানির স্রোত। মাছটির লাল চোখ দুটো রাশেদের অন্তর পর্যন্ত ফেলে রেখেছে। কিছুক্ষণ নীরব থাকার পর মাছটি মানুষের কণ্ঠে বলল, ভয়কে জয় করতে পারলেই সত্যকে রক্ষা করা যায়, কিন্তু লোভকে জয় করতে না পারলে সব কিছু ধ্বংস হয়ে যায়। কথা শেষ হতেই মাছটি ধীরে ধীরে মুখ খুলল। তার মুখের ভেতর থেকে এক অদ্ভুত সোনালি আলো বেরিয়ে এলো। সেই আলোর মধ্যে ভেসে উঠল একটি ছোট্ট কাঠের বাক্স। বাক্সটি খুলতেই রাশেদ দেখল ভেতরে অসংখ্য সোনার মোহর, হীরার অলংকার আর দুর্লভ রত্ন। তার চোখ ঝলসে গেছে। একটি অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে বলল, এসব তোমরা শুধু ডায়েরিটা পানিতে ফেলে দাও। সত্যকে কেউ জানবে না, কিন্তু তুমি হবে এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। রাশেদ হাত কেঁপে উঠল। এত সম্পদ সে জীবনে কল্পনাও করেনি। ঠিক তখনই তার সামনে আরেকটি দৃশ্য ভেসে উঠল। সে দেখল তার মা সুস্থ, নতুন পাকা বাড়ি, তার ছোট বোন সুমির ভালো স্কুলে পড়াশোনা, গ্রামের মানুষ তাকে সম্মান করছে। সব কিছু যেন এক স্বপ্ন। অদৃশ্য কণ্ঠ আবার বলল, একটি ডায়েরির বিনিময়ে সব কিছু পেয়ে যাও, সত্য জানবে না। রাশেদ কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। তারপর ধীরে ধীরে ডায়েরিটি আরও শক্ত করে বুকে চেপে ধরল। সে দৃঢ় কণ্ঠে বলল, মিথ্যার ওপর দাঁড়ানো সুখ আমি চাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে চারপাশের সব দৃশ্য ভেঙে কাচের মতো চূর্ণ হয়ে গেল। সোনার বাক্স অদৃশ্য হয়ে গেল। বিশাল শোল মাছটি শান্ত হয়ে মাথা নিচু করল। তার লাল চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। মাছটি বলল, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। মুহূর্তের মধ্যে মাছটির দেহ আলোয় কণায় ভেঙে গেল। সেই আলো পানির নিচে বন্দি শত শত আত্মার শরীর ছড়িয়ে পড়ল। তাদের মুখে বহু বছরের কষ্টের বদলে প্রথমবারের মতো শান্তির হাসি ফুটে উঠল। ঠিক তখনই পুরো বিল ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। গফুর মণ্ডলের বিকট হাসি চারদিকে প্রতিধ্বনিত হলো। তুই ভাবছিস তুই জিতে গেছিস? পানির ওপরে ভাঙা প্রাসাদ থেকে বিশাল একটি কালো ঘূর্ণি উঠে এলো। সেই ঘূর্ণির মাঝখানে দাঁড়িয়ে আছে গফুর মণ্ডল।
কিন্তু এবার সে আর মানুষ নয়, সে বিশাল এক দানবের রূপ নিয়েছে। তার শরীর কাদামাটি শ্যাওলা আর কালো পানিতে তৈরি, উচ্চতা যেন তাল গাছের সমান। তার দুই হাতে দুটি বিশাল শিকল, শিকলগুলো দিয়ে সে আবার মুখ থুবতে আত্মাগুলোকে ধরে ফেলতে শুরু করলো। সালামউদ্দিন চিৎকার করে উঠলেন, রাশেদ, ডায়েরির শেষ পাতাটা পড়। রাশেদ দ্রুত শেষ পাতাটি খুলল। সেখানে মাত্র একটি বাক্য ছিল, অশুভকে পরাজিত করতে সত্য উচ্চারণ করতে হবে সেই স্থানে যেখানে অন্যায়ের শুরু হয়েছিল। রাশেদ বুঝে গেল তাকে বিলের মাঝখানে সালামউদ্দিনের যেখানে নিহত হয়েছিলেন সেখানেই সত্য প্রকাশ করতে হবে। কিন্তু গফুর মণ্ডল ইতিমধ্যেই তার দিকে ঝড়ের বেগে ছুটে আসলো। আর উপরে পানির পৃষ্ঠ ফুঁড়ে সূর্যের প্রথম আলো ফুটতে শুরু করলো। ভোরের প্রথম আলো আকাশে ফুটতে শুরু করলো, কিন্তু কালো তহবিলের মাঝখানে এখনো অন্ধকারের রাজত্ব। গফুর মণ্ডল দানবের রূপে গর্জন করলো। তার বিশাল শিকলগুলো পানির ওপর আছড়ে পড়তেই চারদিকে বিশাল ঢেউ উঠছে। রাশেদ ডায়েরিটা বুকে চেপে ধরে বিলের মাঝখানে পৌঁছে গেল, ঠিক সেই জায়গায় যেখানে 100 বছর আগে সালামউদ্দিনের মতো হত্যা করা হয়েছিল। হঠাৎ চারপাশের পানি সম্পূর্ণ শান্ত হয়ে গেল, সময় যেন থেমে গেছে। সালামউদ্দিনের আত্মা ধীরে ধীরে রাশেদের পাশে এসে দাঁড়ালেন। তার মুখে আর আগের মতো কোনো কষ্ট নেই। তিনি তার শান্ত গলায় বললেন, আজ সত্য বল, আজ অন্যায়ের শেষ হোক। রাশেদ গভীর শ্বাস নিল, তারপর ডায়েরির প্রতিটি লেখা উচ্চস্বরে পড়তে শুরু করলো। সে বলল, এই বিলে কোনো অভিশপ্ত শোল মাছ ছিল না, অভিশপ্ত ছিল মানুষের লোভ। জমিদারের নায়েব গফুর মণ্ডল নিরপরাধ সালামউদ্দিনকে হত্যা করেছিল, তার স্ত্রী ও সন্তানকেও বন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই বিলের প্রতিটি মৃত্যু সেই অন্যায়ের প্রতিধ্বনি। রাশেদের কণ্ঠ বিলের চারদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ পুরো বিল থেকে তীব্র সাদা আলো বেরিয়ে এলো। পানির নিচে আটকে থাকা শত শত আত্মা একে একে মুক্তি হতে লাগলো। তাদের মুখে আর ভয় নেই, শুধু শান্তি। গফুর মণ্ডল চিৎকার করে উঠল, না, সত্য বলা যাবে না। সে রাশেদের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে কালো তহবিলের সব শোল মাছ একসঙ্গে পানির উপর উঠে এলো। শত শত নয়, হাজার হাজার শোল মাছ। তারা গফুর মণ্ডলের চারদিক থেকে ঘিরে ফেলল, কিন্তু তারা তাকে আক্রমণ করল না, বরং একসঙ্গে পানিতে বিশাল শিন্নি সৃষ্টি করল। গফুর সেই ঘণ্ডির মধ্যে আটকা পড়ে গেল। সে শেষবারের মতো চিৎকার করলো, লোভ কখনো শেষ হবে না, আমি আবার ফিরব। তারপর সূর্যের প্রথম আলো সরাসরি গফুরের শরীরে পড়ল। মুহূর্তের মধ্যে তার দেহ কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। একই সঙ্গে পানির নিচের ভাঙা প্রাসাদও ধীরে ধীরে ধসে যেতে শুরু করলো। সালামউদ্দিন রাশেদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, ধন্যবাদ, তুই শুধু আমার পরিবারকে নয়, এই বিলে আটকে থাকা সব আত্মাকে মুক্তি দিয়েছিস। কথা শেষ হতেই ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেলেন। চারপাশে এক অপার্থিব নীরবতা নেমে এলো। কয়েক মুহূর্ত পর রাশেদের চোখ খুলল। সে নিজেকে বিলের তীরে শুয়ে থাকতে দেখল। গ্রামের মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। করিম সাহেব হাসি মুখে বললেন, সব শেষ হয়ে গেছে। রাশেদ বিলের দিকে তাকালো। যে কালোদাহ বিল একসময় ভয়ের প্রতীক ছিল, সেই বিলের পানি আজ একেবারে স্বচ্ছ। লাল চোখ নেই, মুখহীন ছায়া নেই, অদ্ভুত শব্দ নেই, শুধু ভোরের আলোয় শান্তভাবে সাঁতার কাটছে সাধারণ শোল মাছ। কুদ্দুস চাচা ধীরে ধীরে বললেন, আজ থেকে এই বিল আর অভিশপ্ত নয়। রাশেদ মুচকি হাসল, কিন্তু ঠিক তখনই বিলের গভীর পানির নিচে এক জোড়া হলুদ জলজল চোখ এক মুহূর্তের জন্য খুলে আবার বন্ধ হয়ে গেল। রাশেদ সেটা দেখল, কিন্তু কাউকে কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, কিছু রহস্যের শেষ হয় না, তারা শুধু অপেক্ষা করে পরবর্তী গল্পের জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের গল্পটা এখানেই সমাপ্ত। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।